এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সিকিউর কনভয়। আর এই কনভয়ের মধ্যে যেই জিনিসটাকে সিকিউরিটি দেয়া হচ্ছে সেটা হয়তোবা আমেরিকার প্রেসিডেন্টের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই কনভয়ে করে নিউক্লিয়ার ওয়েপেন ট্রান্সপোর্ট করা হচ্ছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এখন যদি এই ট্রান্সপোর্টেশনের সময় এটার উপরে আক্রমণ করা হয়, তাহলে এই ভয়ঙ্কর ওয়েপেনটা একটা ভুল হাতে চলে যেতে পারে, যেটার মাসুল শুধু কোনো একটা কান্ট্রিকে না, পুরো পৃথিবীকে দিতে হতে পারে। আমাদের আজকের ভিডিওতে আমরা জানব যে আমেরিকার মতো সুপার পাওয়ার একটা কান্ট্রি কিভাবে নিউক্লিয়ার ওয়েপেনগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করে, এই ট্রান্সপোর্টেশনের মধ্যে কোন কোন গাড়ির ব্যবহার করা হয় এবং কোন কোন পারপাসে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যদি এটার উপরে আক্রমণ হয়ে যায় তাহলে ফেডারেল এজেন্টরা কিভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করার জন্য প্রিপারেশন নিয়ে থাকে। বর্তমানে পুরো দুনিয়াতে 12,515টা নিউক্লিয়ার ওয়েপেন আছে, যার মধ্যে 41% শুধুমাত্র আমেরিকার কাছে। আর আমেরিকার একটা জায়গায় কিন্তু এই সমস্ত ওয়েপেনগুলো রাখা নেই, এগুলো পুরো আমেরিকাতে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। এগুলোর মধ্যে যেগুলো অ্যাক্টিভ ওয়েপেন সেগুলো আমেরিকান আর্মি, আমেরিকান এয়ারফোর্স এবং আমেরিকান নেভির সাবমেরিনের মধ্যে আছে, এবং বাকি যে ওয়েপেনগুলো আছে সেগুলো ডিঅ্যাক্টিভেট মোডে আছে বা স্টোরেজ মোডে আছে। আসলে এগুলো হচ্ছে গিয়ে সেই সমস্ত ব্যাকআপ ওয়েপেন যেগুলো পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে তাহলে তারা অ্যাক্টিভেট করে সেগুলোকে যাতে ইউজ করতে পারে। আর এই সমস্ত ওয়েপেনগুলোই পুরো নর্থ আমেরিকার সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। কিন্তু এখানে প্রশ্ন আসে যে নিউক্লিয়ার ওয়েপেনগুলোকে কেন ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। আসলে নর্মালি নিউক্লিয়ার ওয়েপেনগুলোকে পুরো দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, তাছাড়া এখানে গর্ত করে গর্তের ভেতরে লুকিয়ে রাখা হয়। তাছাড়া যেখানে এই নিউক্লিয়ার ওয়েপেনগুলো রাখা হয় সেই ইনফরমেশনগুলো হয় খুবই সেন্সিটিভ জায়গা। আসলে এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে এই জন্য রাখা হয় কারণ যদি কেউ কখনো তাদের দেশের উপরে আক্রমণ করে দেয় তাহলে যাতে একবারেই এই নিউক্লিয়ার ওয়েপেনের ব্লাস্টের জন্য তারা নিজেদের অস্ত্রের মাধ্যমে নিজেরাই না ধ্বংস হয়ে যায়। আসলে যদি কোনো ইনফরমারের মাধ্যমে কোনো শত্রু দেশ তাদের নিউক্লিয়ার ওয়েপেনের কোনো তথ্য পেয়েও যায়, তাহলেও যাতে করে তারা একবারেই সমস্ত ওয়েপেনের উপরে আক্রমণ করতে না পারে। আর যদি তারা কয়েকটার উপরে আক্রমণ করেও দেয় তবুও তাদের কাছে কয়েকটা নিউক্লিয়ার ওয়েপেন রয়ে যাবে নিজেদের সেলফ ডিফেন্স করার জন্য। আর এই জন্যই এগুলোকে এমন করে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। এখন কোয়েশ্চেন আরেকটাও চলে আসে যে যদি একটা সিকিউর জায়গার মধ্যে একটা নিউক্লিয়ার ওয়েপেনকে খুবই সেফলি রাখা হয়েছে, তাহলে এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়ার দরকারটা কেন পড়ে? আসলে এইটার দরকার পড়ে মেনটেন্যান্সের জন্য। যেমন সেনাবাহিনীর মধ্যে তাদের অস্ত্রশস্ত্রের মেনটেন্যান্স করাটা বাধ্যতামূলক, তেমনি নিউক্লিয়ার ওয়েপেনেরও মেনটেন্যান্স করাটা পুরোপুরি আবশ্যক হয়ে দাঁড়িয়ে যায়। এখন এটা তো নর্মাল একটা ব্যাপার যে সবসময় তো আর যুদ্ধ চলে না, আর তাছাড়া সবসময় এই ওয়েপেনগুলোকে ইউজও করা হয় না। এই জন্য এই ওয়েপেনের বড় বড় পার্টগুলোতে একটা সময় জং দেখা দেয়, আর এই জন্য এগুলো পরিবর্তন করা বাধ্যতামূলক হয়ে যায়। আর তাছাড়া নিউক্লিয়ার ওয়েপেনের ক্ষেত্রে এটার মধ্যে থাকা যেই প্লুটোনিয়াম বা ইউরেনিয়ামগুলো আছে এগুলোর হেলথ চেক করাও খুবই জরুরি হয়ে দাঁড়ায়। আর নয়তোবা যে কোনো সময় এটা সেই জায়গাতেই ব্লাস্ট হয়ে যেতে পারে। আর তাছাড়া যদি তারা এটার মেনটেন্যান্স না করে তাহলে এমনটাও দেখা দিতে পারে যে যখন এটার দরকার পড়বে আর এটার প্রয়োজন পড়বে ইউজ করার, তখন এটা কাজও না করতে পারে, তখন তো তারা পড়বে একটা মহা বিপদে। এখন নিউক্লিয়ার ওয়েপেনগুলোকে ইনস্টল তো পুরো দেশের সব জায়গায় করা হয়, তবে এগুলোকে মেনটেন্যান্স এমন একটা জায়গায় করা হয় যেটা পুরো দেশের মাঝখানে অবস্থিত, যাতে করে প্রত্যেকটা জায়গা থেকে খুব সহজেই তারা ওয়েপেনগুলো জায়গা মতো আনতে পারে। ইউএস এর ক্ষেত্রে এই সমস্ত ব্যাপারগুলোর মেনটেন্যান্সের জন্য তারা একটা আলাদা সিকিউরিটি ফোর্স বানিয়েছে, যেটার নাম তারা দিয়েছে ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন। আর তাছাড়া নিউক্লিয়ার ওয়েপেন সরানোর পেছনে আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে গিয়ে সিকিউরিটি ইস্যু। আসলে যদি সেখানের গোয়েন্দারা এটা অনুমান করতে পারে বা তারা এমন কোনো খবর পেয়ে যায় যে নিউক্লিয়ার ওয়েপেনের ইনফরমেশন লিক হয়ে গেছে বা এটা কোন জায়গায় আছে সেটা শত্রুপক্ষ জেনে গিয়েছে, তাহলে খুবই দ্রুত তারা সেই ওয়েপেনটাকে সেখান থেকে অন্য জায়গায় শিফট করে দেয়, যাতে করে যে কোনো সময় যদি এখানে আক্রমণ হয়েও যায় তাহলে এই নিউক্লিয়ারটা ব্লাস্ট না হয়। যদিও এমনিতেও যেখানে এই নিউক্লিয়ার ওয়েপেনটা রাখা হয় সেখানের সিকিউরিটি এতটাই টাইট আর এতটাই পারফেক্ট হয় যে সেখানে অনুমতি ছাড়া একটা পিঁপড়া পর্যন্ত এদিক সেদিক নড়তে পারে না। যদিও একটা নিউক্লিয়ার ওয়েপেন যেটা কিনা পুরো শহরটাকে একবারেই ডিস্ট্রয় করে দিতে পারে, সেই নিউক্লিয়ার ওয়েপেনটাকে যখন তারা ট্রান্সপোর্ট করে তখন সেই সমস্ত রাস্তা দিয়েই এটাকে নিয়ে যাওয়া হয়, যেই রাস্তাগুলো নর্মাল মানুষেরা প্রতিদিন ইউজ করে। এখন নর্মালি যখন এটা সিকিউর পজিশনে থাকে তখন এটার প্রোটেকশন দেয়া তো সবার জন্য খুবই ইজি হয়ে যায়, কিন্তু যখন এটা একটা পাবলিক রোডে চলে আসে তখন এটার সিকিউরিটি দেয়া সবার জন্যই একটা ডিফিকাল্ট টাস্ক হয়ে দাঁড়ায়। তবে ইউএস এর ক্ষেত্রে এই সমস্ত ব্যাপারটাকে হ্যান্ডেল করার জন্য ইউএস গভর্নমেন্ট একটা স্পেশাল ফোর্সই বানিয়ে রেখেছে, যাদের কাজই হচ্ছে শুধুমাত্র নিউক্লিয়ার ওয়েপেনগুলোকে
এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করা। এখন স্ক্রিনে আপনি যেই কনভয়টাকে দেখতে পাচ্ছেন, অনুমান করা হয় এটাই হচ্ছে গিয়ে সেই কনভয় যেটার মাধ্যমে ইউএস স্পেশাল ফোর্স নিউক্লিয়ার ওয়েপেনগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করে। যদিও দেখে মনে হচ্ছে না যে এটা খুব একটা সিকিউর, কারণ এখানে খুব বেশি একটা মানুষজন নেই, খুব বেশি একটা গাড়ি ঘোড়া নেই। যেখানে একজন ভিআইপি যখন বের হয় তখন সে 50টা গাড়ি নিয়ে বের হয়। কিন্তু আসলে এই জিনিসটা এত বেশি সিকিউর যেটা একটা নর্মাল মানুষ চিন্তা পর্যন্ত করতে পারবে না। এখন এই কনভয়ের আগে পিছে কয়টা গাড়ি থাকবে সেটা নর্মালি ঠিক করা হয় নিউক্লিয়ার ওয়েপেনের সাইজ কত বড় এবং এটা কত দূরে যাবে সেই সমস্ত ব্যাপারগুলো মাথায় রেখে। নর্মালি এটার আগে পেছনে 2টা পুলিশের গাড়ি থাকে, যাদের সাধারণত কাজ হচ্ছে যখন এটা পাবলিক প্লেসের মধ্য দিয়ে যাবে তখন রাস্তাটাকে পুরোপুরি এমনভাবে ক্লিয়ার করা যাতে করে এই কনভয়টা কোনোরকম ব্রেক না করেই সোজা চলে তার গন্তব্যের দিকে যেতে পারে। এই 2টা পুলিশের গাড়ির মাঝখানে যতগুলো গাড়ি আছে এগুলোকেই বলা হয় রিয়েল কনভয়। আসলে এগুলোর মধ্যে কিছু অ্যামোরেড কার আছে যেগুলো কিনা সেই নিউক্লিয়ার ট্রাকটার সামনে এবং পেছনে একটা স্পেশাল দূরত্ব মেনটেন করে একটা স্পেশাল পজিশনে এমনভাবে চলে যাতে করে এই ট্রাকটার চলতে কোনো সমস্যা না হয়। এগুলোকে বলা হয় বেয়ার ক্যাট। নর্মালি যদি এই গাড়িগুলোকে বুলেট প্রুফ বলা হয় তাহলে এই গাড়িগুলোকে অপমানই করা হবে, কারণ এগুলো বুলেট প্রুফের চেয়ে অনেকটা বেশি। প্রত্যেকটা গাড়ির মধ্যেই 4 থেকে 6 জন ফেডারেল এজেন্ট থাকে, যাদের একমাত্র কাজ হচ্ছে যদি কনভয়ের উপরে কেউ আক্রমণ করে তাহলে সাথে সাথে নিউক্লিয়ার ওয়েপেনকে প্রোটেকশন দেয়া এবং সাথে সাথে কাউন্টার অ্যাটাক করা। এই গাড়িগুলোর চারপাশে আপনি এমন ফটো দেখতে পাবেন। এগুলো দেয়া হয় এই জন্য যাতে করে যদি আক্রমণ হয়ে যায় তাহলে ফেডারেল এজেন্টরা গাড়ি থেকে বাইরে না বের হয়েই ভেতর থেকেই গুলি করে প্রোটেকশনটা দিতে পারে। আর তাছাড়া এই এজেন্টরা কিন্তু নর্মাল কোনো এজেন্ট হয় না, এগুলো হয় সুপার ট্রেন্ড এজেন্ট, যারা কিনা মরার জন্য যেই কোনো সময় প্রস্তুত, যাদের কাছে হ্যান্ডগান, শটগান, অ্যাসল্ট রাইফেল এবং লাখো রাউন্ড বুলেট থাকে। আর যদি এতেও কাজ না হয় তাহলে উপরে অটোমেটিক একটা মেশিন গান লাগানো হয়েছে যেটার মাধ্যমে অটোমেটিকলি ফায়ার করা যাবে। এখন এই সমস্ত ব্যাপারগুলো তো তখন ইউজ করা হয় যখন কনভয়ের উপরে কেউ আক্রমণ করবে, কিন্তু যখন নর্মাল ট্রান্সপোর্ট করা হয় তখন তো আর এগুলোর ইউজ করা হয় না। যখন তারা নর্মাল ট্রান্সপোর্ট করে তখন কনভয়ের প্রত্যেকটা এজেন্ট ছোট থেকে ছোট প্রত্যেকটা জিনিসকে খুবই ভালো করে কেয়ারফুলি চেক করে প্রত্যেকের সাথে শেয়ার করে, কারণ কনভয়ের প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটার সাথে রেডিওর মাধ্যমে কানেক্ট করা থাকে। এই পুরো রেডিও কমিউনিকেশনটা পুরো 3টা চ্যানেলে ডিভাইড করা থাকে। প্রথম যে চ্যানেল সেটা হচ্ছে যদি কখনো এটার উপরে আক্রমণ হয়ে যায় তাহলে প্রত্যেকটা এজেন্ট এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা এজেন্ট থেকে খবর নিবে এবং প্রত্যেকটা আপডেট নিবে। আর 2 নম্বর যে চ্যানেল সেটার মধ্যে নর্মাল কোনো সমস্যার খবর দেওয়া হয়, যেমন যদি কোনো ইলেকট্রিক্যাল সমস্যা হয়ে যায় বা অন্য সাধারণ কোনো সমস্যা, সেই সমস্যার আপডেট 2 নম্বর চ্যানেল দিয়ে দেওয়া হয়। এসওপি এর মতে প্রত্যেকটা কনভয়ের মধ্যে মিনিমাম 60টা অ্যামোরেড কার্ড থাকাই চাই, যার মধ্যে 5টা থাকবে ট্রাকের আশেপাশে আর 2টা থাকবে 2 কিলোমিটার দূরে। প্রত্যেক কয়েক মিনিট পরপর মেইন কনভয়ের যে কমান্ডার আছে সে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে সামনের কনভয় গাড়িগুলোর সাথে কন্ট্যাক্ট করবে আর বিভিন্ন রকমের তথ্যগুলো কালেক্ট করবে। আসলে এই রেডিও কমিউনিকেশনকে পুরো 3টা ভাগে এই জন্য ভাগ করা হয়েছে কারণ যদি কোনোভাবে অ্যাটাকার এটার কোনো একটা চ্যানেল সম্পর্কে জেনে যায় এবং একটা চ্যানেল জ্যাম করে দেয় অথবা কোনো টেকনিক্যাল কারণে একটা চ্যানেলে তারা কমিউনিকেশন করতে না পারে, তাহলে যাতে দ্বিতীয় চ্যানেলের মাধ্যমে বা তৃতীয় চ্যানেলের মাধ্যমে তারা এই কমিউনিকেশনটাকে স্টেবল রাখতে পারে এবং সমস্ত তথ্য একে অন্যের সাথে শেয়ার করতে পারে। আর যেই 3 নম্বর চ্যানেলটা এইটা কানেক্ট থাকে সরাসরি কনভয়ের গাড়ির সাথে ইমার্জেন্সি হেল্প সেন্টারের সাথে। আসলে যদি কখনো তাদের উপর আক্রমণ হয়ে যায় আর তারা এটাকে কন্ট্রোল করতে না পারে তাহলে এই 3 নম্বর চ্যানেলটার মাধ্যমে কনভয়রা দ্রুত ইমার্জেন্সি সেন্টারে কল দেয় আর সেখান থেকে দ্রুত তারা ব্যাকআপ পাঠানোর জন্য বলে। আর যদি দুর্ভাগ্যবশত এমন কোনো পরিস্থিতি চলে আসে যে কনভয়ের উপর আক্রমণ হয়ে গেছে আর ব্যাকআপ ফোর্স পাঠাতেই হয়েছে, তখন সেই ব্যাকআপ ফোর্স এই কনভয়দের সাথে অন্য একটা এসওপির মাধ্যমে কানেক্ট করবে, এবার সেটা পুলিশের ফোর্স হোক বা মিলিটারি ফোর্সই হোক না কেন। আর এই এসওপির মাধ্যমে কন্ট্রোল সেন্টার 2টা টিমকেই গাইড করবে এবং আলাদা আলাদা বিভিন্ন রকমের ইনফরমেশন বিভিন্ন কোড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাদের সাথে শেয়ার করবে। আর যদি তারা একে অন্যের সামনাসামনি চলেও আসে তবুও তারা একে অন্যকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত তাদের দুজনকে বলা সিক্রেট কোড ম্যাচ না করে। কারণ এটা করা হয় এই জন্য যাতে করে কোনো অ্যাটাকার নিজেকে সিক্রেট পুলিশ অফিসার দাবি করে যাতে একেবারে নিউক্লিয়ার ওয়েপেনের কাজ পর্যন্ত চলে যেতে না পারে। আসলে এটা হচ্ছে গিয়ে কয়েক হাজার এসওপির মধ্যে একটা, যেখানে কিনা কনভয়দের কাছে প্রত্যেকটা সিচুয়েশনের জন্য আলাদা আলাদা এসওপি আছে যেগুলোর মাধ্যমে তারা সিচুয়েশনকে কন্ট্রোল করতে পারবে। এখন এতগুলো গাড়ির মাঝখানে যেই ট্রাকটা চলছে এটা কিন্তু নর্মাল কোনো ট্রাক না, কারণ এই ট্রাকটার জন্য এত সিকিউরিটি
এত ঝামেলা তারা মাথায় নিয়েছে, কারণ এইটার মধ্যেই আছে সেই মেইন অস্ত্রটা, যেটার নাম হচ্ছে নিউক্লিয়ার ওয়েপেন। আসলে নর্মালি এই ট্রাকটা কাস্টমাইজ করে বানানোই হয়েছে শুধুমাত্র নিউক্লিয়ার ওয়েপেন বহন করার জন্য। মানে এই ট্রাকের কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপেন বহন করা। এই ট্রাকের বডিটা একটা স্পেশাল লোহা দিয়ে বানানো হয়েছে। যদি এটাকে কেউ কাটার ট্রাই করে, তবুও এটা কোনোভাবে কাটবে না। এটা না ড্রিল মেশিন দিয়ে ফোটা করা যাবে, না এটা অন্য কোনো মেশিন দিয়ে কাটা যাবে। আর যদি এটা কোনোভাবে অ্যাক্সিডেন্টও হয়ে যায়, বা এটা উল্টে পড়ে যায়, অথবা কোনো গাড়ি এসে এটার উপরে উঠিয়ে দেয়, তাহলেও এটার বডি একটু বাঁকা পর্যন্ত হবে না। আর যদি এই ট্রাকটাকে কোনোভাবে আগুনের মধ্যেও ফেলে দেওয়া হয়, তাহলেও এই ট্রাকটা তার মধ্যে থাকা নিউক্লিয়ার বমটাকে 4 থেকে 5 ঘন্টা সিকিউরলি রাখতে পারবে। আর যদি এটা ড্রাইভার চেম্বারের কথা বলা হয়, তাহলে বলা যায় এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ড্রাইভার চেম্বার। কারণ এটা বুলেট আর বম প্রুফ তো বটেই, তাছাড়া যা কিছুই হয়ে যাক, কোনোভাবে এটা ড্রাইভার চেম্বার বাইরে থেকে খোলা যাবেই না, শুধুমাত্র ভেতর থেকে এটা খোলা যাবে। এখন নর্মালি এত মজবুত করে ট্রাকটা বানানোর জন্য এটার যেমন কিছু সুবিধা পাওয়া গেছে, তেমন এটার কিছু অসুবিধাও আছে। আসলে এই ট্রাকটা এত মজবুত করে বানানোর জন্য এটা নর্মাল ট্রাক থেকে কয়েক গুণ বেশি ওজনের। এটার ওজন প্রায় 25,000 কেজি। আর এই জন্য যদি কখনো এটার উপরে অ্যাটাক হয়ে যায়, তাহলে না এটা জোরে চলতে পারে, আর না কোনো শার্প টার্ন নিয়ে কোনোভাবে কোনো বাঁকানো রাস্তা ক্রস করতে পারে। আর ট্রাকের এই দুর্বলতাকেই কাজে লাগিয়ে তারা বানিয়ে ফেলেছে নতুন একটা ফিচার। আসলে ধরুন কোনো অ্যাটাকার কোনোভাবে ট্রাকের উপরে আক্রমণ করে দিল, আর কোনো রকমের ট্রাকটাকে দখল করে সে এটা নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করলো, তখনই ট্রাকের নিচে থাকা একটা বম ব্লাস্ট হয়ে যাবে। আর এই ব্লাস্টের জন্য এই পুরো ট্রাকটা তার চাকা থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবে। আর যেহেতু এই ট্রাকটার ওজন এত বেশি, তো এই জন্য এই ট্রাকটাকে চাকা ছাড়া সেখান থেকে টেনে নেওয়াটা পুরোপুরি ইম্পসিবল। আর যদি বলি ট্রাকের মধ্যে থাকা নিউক্লিয়ার ওয়েপেনের কথা, তাহলে এই ট্রাকের কন্টেনার খোলার অ্যাক্সেস স্বয়ং কনভয়দের কাছেও নেই। আসলে এই ট্রাকের মধ্যে একটা ইলেকট্রিক লক লাগানো আছে, যেই লকের চাবি শুধুমাত্র ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কাছেই আছে। এখন ধরুন কেউ এই কন্টেনারটা খুলে কোনো রকমের মধ্যে পর্যন্ত চলেও গেল, তবুও সেখানে একটা সিকিউরিটির ব্যবস্থা আছে। আসলে সেখানে একটা অটোমেটিক স্প্রে গান সেট করা আছে। যখনই কেউ একজন এটার মধ্যে ঢুকবে, তখন সেই স্প্রের মাধ্যমে তার উপরে অ্যাটাক করা হবে। আর এই স্প্রেগুলো হবে স্পেশাল টাইপের একটা স্প্রে, যেগুলো কিনা মানুষের মুভমেন্টকে অনেকটাই রেস্ট্রিক্ট করে দেয়। মানে আপনার শরীরটা পুরোপুরি অবশের মতো করে দেবে, আপনি খুব সহজে হাঁটাচলা করতে পারবেন না। আর যদি তবুও আপনি কোনো রকমে বেঁচে যান, তখন আপনাকে দেয়া হবে একটা স্পেশাল ইলেকট্রিক শক, যেটা কিনা অটোমেটিকলি দেয়া হবে। আর এই ইলেকট্রিসিটির পাওয়ার আমাদের ঘরের মধ্যে যে ইলেকট্রিসিটি আসে, সেটার চেয়েও 6 গুণ বেশি। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা তো বলতে ভুলেই গিয়েছিলাম। আসলে এই পুরো কনভয় সিস্টেমটাকে উপর থেকে 2টা হেলিকপ্টার সার্বক্ষণিক মনিটর করে। আর যদি কখনো হেলিকপ্টারের ফিউল একটু কম হয়ে যায়, তাহলে প্রথমে 2টা হেলিকপ্টার এখানে আসে, তারপরেই তারা তাদের পজিশন ছেড়ে এখান থেকে যেতে পারে। যতক্ষণ পর্যন্ত 2টা হেলিকপ্টার এই পর্যন্ত না আসবে, ততক্ষণ তারা তাদের পজিশন ছাড়তে পারবে না। আর এই হেলিকপ্টারগুলোর মধ্যেও কিছু স্পেশাল ফোর্স এজেন্ট থাকে, যারা কিনা নিউক্লিয়ার ওয়েপেনকে সেভ করার জন্য প্রত্যেকটা সীমা লঙ্ঘন করার জন্য পুরো রেডি হয়ে থাকে। আর এত ভয়ঙ্কর একটা সিকিউরিটি ব্যবস্থার জন্য সাধারণত আমেরিকার কাছ থেকে ওয়েপেন চুরি করে অন্য কেউ নিয়ে যাবে, এটা একেবারে ইম্পসিবল একটা ব্যাপার। আর তাছাড়া নিউক্লিয়ার ওয়েপেনের জন্মের পর থেকে আমেরিকা প্রায় কয়েক হাজার বার এটাকে ট্রান্সপোর্ট করেছে। এখন পর্যন্ত একটা কনভয়ের উপরে আক্রমণ পর্যন্ত হয়নি। তো আশা করব আমাদের ইনফরমেশন আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করলে প্লিজ করে ফেলুন।